12 এ প্রথমেই আমরা তড়িৎ ক্ষেত্র দিয়ে শুরু করছি, ইলেকট্রিক ফিল্ড। তো তড়িৎ ক্ষেত্রটা পড়ার আগে আমাদেরকে কিছু প্রাথমিক ধারণা নিতে হবে, সেটা হচ্ছে আধানের উপরে, কারণ আধানের জন্যই ক্ষেত্রটা ক্রিয়েট বা তৈরি হয়। তো আধান যদি আমরা যেটা করবো সেটা কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক, অর্থাৎ সেখানে আধান কিউ কিন্তু স্থির থাকবে, এটা মাথায় রাখতে হবে। আর কিউ যখন আধান সময়ের সাপেক্ষে মুভ করবে, মানে একটা নির্দিষ্ট গতিবেগে থাকবে, তখন কিন্তু সেটা কারেন্ট প্রডিউস করবে এবং সেই যে ব্যাপারটাকে বলা হচ্ছে কিন্তু কারেন্ট ইলেকট্রিসিটি। তাহলে এখানে একটা কিন্তু বেসিক ডিফারেন্স আছে। হ্যাঁ, যদি আধানটা মুভ করে তাহলে কিন্তু সেটা কারেন্ট ইলেকট্রিসিটি, সেই পার্টটাকে করতে হবে, আমরা কারেন্ট ইলেকট্রিসিটি যেটা পড়বো। আর যদি আধান স্থির থাকে তাহলে কিন্তু সেটা আমরা যেটা করবো আর ইলেকট্রোস্ট্যাটিক। স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক মানে স্থির। তো স্থির আধানের জন্যই কিন্তু আমরা আমাদের যে অধ্যায়টা আছে তড়িৎ ক্ষেত্র, সেটা কিন্তু আমরা পড়বো, বা সেইখান থেকে আমরা বিভিন্ন যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে এই দুটো জিনিস কিন্তু ডিফারেন্স মনে রাখতে হবে। অনেকে ইলেকট্রিক ফিল্ড এই পার্টটাকে বা পোটেনশিয়াল এই পার্টটাকে আমরা ইলেকট্রিসিটিতে ইনভলভ করি, সেটা কিন্তু না। আমরা জাস্ট এটা পিওর ইলেকট্রোস্ট্যাটিক করি, কারণ এইটা কিন্তু চার্জ বা আধানটা সেটা কিন্তু টাইমের বা সময়ের সাপেক্ষে কিন্তু রেস্টে থাকে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, অর্থাৎ এটা কিন্তু সময়ের সাপেক্ষে স্থির। তো প্রথমেই আধান আমরা জানি, ক্লাস 10 এ আমরা অলরেডি চলতরিতে পড়েছি যে আধান কিউ আধান যদি থাকে তাহলে সেখানে কি হয়, সেখানে যদি আরেকটা Q0 পরিমাণ আধানকে আনা হয় তাহলে দেখবো যে আধানগুলো কিন্তু পারস্পরিক আকর্ষণ, আধানগুলোর মধ্যে পারস্পরিক কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ ভাব কাজ করে। হ্যাঁ, এবং এদের মাঝে নির্দিষ্ট দূরত্ব যদি r হয়ে থাকে, r যদি এদের মাঝে দূরত্ব হয়, তাহলে এদের মধ্যে একটা নির্দিষ্ট আকর্ষণ বল বা বিকর্ষণ বল কিন্তু কাজ করবে। তাহলে এই যে এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, তাহলে এই সেটা কি F একটা বল দ্বারা প্রকাশ করা হবে, এবং এই F প্রপোর্শনাল টু প্রোডাক্ট অফ দ্য চার্জ, মানে F সমানুপাতিক আধানদ্বয়ের গুণফলের সাথে, এবং F এটা কিন্তু প্রপোর্শনাল টু 1/r², অর্থাৎ দূরত্বের বর্গের সঙ্গে কিন্তু এই বলটা ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ আধানটা প্রথমে এখানে ছিল, তারপর আধানটা এখানে সাপোজ এখানে নিয়ে আসা হলো Q0 কে, তাহলে কিন্তু সেখানে ফোর্স অফ অ্যাট্রাকশন বা দূরত্ব কমার সাথে সাথে কিন্তু কি হবে, দূরত্ব কমলে ফোর্স অফ অ্যাট্রাকশন বা রিপালশন, আকর্ষণ বা বিকর্ষণ বল কিন্তু বাড়বে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে দূরত্ব কমলে প্রযুক্ত বল, আধানদ্বয়ের মধ্যে যে পারস্পরিক প্রযুক্ত বল, তার মানটা কিন্তু দূরত্ব কমার সাথে বেড়ে যায়, এবং আধানদ্বয়ের যে গুণফল তাদের সাথে কিন্তু প্রযুক্ত বল সমানুপাতে বাড়তে থাকে। প্রথমে 2 কুলম্ব করে চার্জ রাখা হলো, পরে 4 কুলম্ব করা হলো, 4 কুলম্ব করে আধান রাখা হলো। তাহলে যেহেতু প্রোডাক্ট আধানদ্বয়ের গুণফলের মান বাড়ছে, তাহলে কিন্তু প্রযুক্ত বলের মান বাড়বে। তো যাই হোক, সমীকরণ থেকে সেটা স্পষ্ট। তাহলে এই দুটোকে যদি কম্বাইন করা যায় তাহলে কি আসবে, Q0/r²। এই প্রপোর্শনাল চিহ্ন তুললে সেখান থেকে কিন্তু একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টটা হলো কি, k। তাহলে k Q0/r²। এই যে k, এই k এর মান 1 ফর CGS সিস্টেম, অর্থাৎ CGS পদ্ধতিতে কিন্তু k এর ভ্যালুটা কিন্তু 1, আর k এর ভ্যালুটা এই কনস্ট্যান্টের ভ্যালু 1/4πε0, এটা কিন্তু SI সিস্টেমের ক্ষেত্রে। আমরা CGS সিস্টেম আর SI সিস্টেম জানি, দুটো আলাদা আলাদা একক পদ্ধতি। তো k এর ভ্যালুটা 1 হয় কিন্তু CGS এর জন্য, আর k এর ভ্যালুটা 1/4πε0 হয় কার জন্য, SI সিস্টেমের জন্য। আর এই ε0 এটা কি, এটা হচ্ছে কিন্তু শূন্য মাধ্যমে, হ্যাঁ, এটা হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ বিদ্যুৎ। এটা কিন্তু শূন্য মাধ্যমে তড়িৎ বিদ্যুৎ। তাহলে এইখানে আমি এই ফোর্সের যে ইকুয়েশনটা সেটা কি লিখতে
পারি এসআই পদ্ধতিতে 1/4πε0 q/r²। তাহলে এই ε0 4πε0 এর ভ্যালুটা হয় কিন্তু 9 × 10⁹ একক কি হবে? তাহলে 4πε0 কোন দিকে যাবে? ভ্যালু কিন্তু এক্সপেরিমেন্টালি আমরা জানি, তাহলে 1/4πε0 টা করি এখানে থাকবে, তাহলে ফোর্স আছে এদিকে r² চলে যাবে, q0 টা এখানে আছে 1/4πε0 নিচে থাকছে। তাহলে এই এককটা কি হবে? নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। কুলম্ব হলো এসআই পদ্ধতিতে আধানের এসআই একক। তাহলে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার এইটা কিন্তু 1/4πε0 একক। আর শুধুমাত্র যদি এপসাইলন 0 এর মাত্রা বের করতে হয় তাহলে কি হবে? এপসাইলন 0 এর মাত্রা বের করার জন্য কিন্তু এপসাইলন 0 এদিকে গেল, তাহলে q0 টা এদিকে আছে বাই f * r²। আর 4π টা কি? এটা ধ্রুবক, ধ্রুবকের মাত্রা কি হয়? 1 হয়। তাহলে q মানে কি? q হয় কি? I/t। তাহলে q I, তাহলে সরি I হয় কি? I হচ্ছে প্রবাহ মাত্রা, সেটা হয় q/t। তাহলে q হবে কি? it। তাহলে q এর মাত্রা বসাবো কি? it, q0 এর মাত্রা বসাবো কি? it বাই f * r²। f মানে কি? বল, m l t - 2, r² মানে কি? l²। তাহলে এপসাইলন 0 এর যে মাত্রা সেটা আসবে হচ্ছে দেখো m ইনভার্স l - 3 I² t⁴। এইটা কিন্তু এপসাইলন 0 মাত্রা। আর একক কি হবে? একক তো খুবই সোজা বোঝা যাচ্ছে, কুলম্ব স্কয়ার, হ্যাঁ, পার নিউটন মিটার স্কয়ার। এটা হলো একক এপসাইলন 0। আর এপসাইলন 0 ভ্যালু হয় তাহলে 8.8 × 10⁻11 10⁻12। ওটা কিন্তু ভ্যালুটা বই আছে, ওটা দেখে নিলেই হবে। তাহলে এই হচ্ছে আমাদের যাবতীয় ধারণা। এইবার এই যে বলটা, এই বলটা কি বল? F = 1/4πε0 q/r²। এই বলটা কিন্তু কুলম্বের বল, বুঝা গেল? এবং এই যে বল, এটা যে সূত্র মেনে চলে সেটা কুলম্বের সূত্র নামে পরিচিত। সূত্রটা কি? যে দুটি আধানের মধ্যে পারস্পরিক বল আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের মাঝে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই সূত্রটা হলো কুলম্বের সূত্র, এবং কুলম্বের সূত্রে আধানদ্বয়ের মধ্যে যে পারস্পরিক বল সেটা কিন্তু কুলম্বের বল F দ্বারা সেটাকে প্রকাশ করছে এখানে। বোঝা গেল? কুলম্বের সূত্র এবং কুলম্বের বল সম্পর্কে আমাদের কিন্তু সাধারণ যে ধারণা সেটা কিন্তু আমাদের একটা তৈরি হলো। এবার আমরা এইটা করার পরে, এটা দেখার পরে, এবার যদি আমরা দেখি F = 1/4πε0 q/r²। তাহলে এই F এটা যদি একটা ভেক্টর হয় তাহলে দুটি আধানের মধ্যে q/0 একটা দূরত্ব আছে r। তাহলে এই আধানদ্বয়ের সংযোগকারী সরলরেখা বরাবর এই বলটা কাজ করছে। তাহলে কিন্তু এখানে একটা ইউনিট ভেক্টর যদি বাঁদিকে ভেক্টর দিই তাহলে কিন্তু এখানে একটা r ক্যাপ দিতে হবে। বুঝা গেল? যদি এই আধানটার উপর আমি থাকি, এই আধানটার উপর বল অনুভব করি, তাহলে কি হবে? এই আধানটার জন্য এর উপর বল অনুভব করবে। তাহলে এখানে কি হবে? r ক্যাপের ডিরেকশন জেনারেলি আমরা বাইরের দিকে ধরি, তাহলে এর জন্য এর উপর বল দিলে সেটা উল্টো দিকে হবে। তখন কিন্তু ভেক্টর নোটেশনের জন্য এখানে একটা মাইনাস r ক্যাপ হবে। বুঝা গেল? বুঝা গেল কি? তাহলে তখন কিন্তু সেখানে ভেক্টর নোটেশনের জন্য একটা মাইনাস r ক্যাপ হবে। তো সেটা সাইন কনভেনশনের উপর ডিপেন্ড করে হবে, সেটা কি রকম সাইন আমরা নিচ্ছি তার উপর ডিপেন্ড করে দেখব। তাহলে একটা জিনিস, এই যে F প্রযুক্ত 1/4πε0 q/r², এই বলের দেখো যদি আমরা ম্যাগনিটিউড অফ F দেখি তাহলে কিন্তু এটা একটা ফাংশন অফ r, মানে দূরত্বের উপর নির্ভর করে। তাহলে যে সমস্ত বল দূরত্বের উপর নির্ভর করে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো সংরক্ষী বল। এরকম সংরক্ষী বল আমরা কোথায় দেখেছি? ক্লাস 11 এ আমরা যখন মহাকর্ষ পড়েছি, গ্র্যাভিটেশনাল ফোর্স, সেই গ্র্যাভিটেশনাল ফোর্স ছিল কি? m1 ভরের একটা বস্তু m2 ভরের একটা বস্তুকে কি হয়? সব সময় নিজের দিকে আকর্ষণ করে। তাহলে সেই আকর্ষণ বল F = কি ছিল? G m1 m2/r²।
তাহলে এইখানেও কিন্তু f টা কি ছিল, ম্যাগনিটিউড অফ f যদি আমরা দেখি তাহলে সেটা কি ছিল, সেটা কিন্তু ফাংশন অফ r ছিল, তাই না? তাহলে সেই জন্য কিন্তু এটাও একটা সমরক্ষী বল ছিল। তাহলে মহাকর্ষী বলের সাথে কুলম্ব বলের কিন্তু একটা সাদৃশ্য যে দুটোই কিন্তু সমরক্ষী বল। এবং একটা বৈসাদৃশ্য যদি বলতে বলে তাহলে কি হবে, এই বলটা কিন্তু সবসময় আকর্ষণ বল, এবং এই বলটা এটা কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ দুটোই হতে পারে। কি রকম, যখন q পজিটিভ q0 নেগেটিভ, তার মানে কি q পজিটিভ q0 নেগেটিভ, তাহলে পজিটিভ নেগেটিভের জন্য সাইনটা কি হবে, মাইনাস, তাই কি না? পজিটিভ নেগেটিভের জন্য সাইনটা হবে মাইনাস। তাহলে এখানে যেটা মাইনাস আধান লাগে না প্লাস আধান লাগে, তাহলে মাইনাস প্লাস কি করবে, আকর্ষণ করবে। এই জন্য কিন্তু সেখানে q q0 এর ভ্যালুটা তখন কি হয়ে যায়, q q0 এর ভ্যালুটা তখন লেস দেন 0 হয়ে যায়, তাই না? তার মানে কি একটা আধান q নেগেটিভ q0 পজিটিভ। তাহলে এইভাবে কিন্তু দুটো যদি প্লাস হয়, সেম সাইনের হয়, প্লাস প্লাস, তাহলে কি হবে, তাহলে একটা তখন কি হবে, পজিটিভ হয়ে যাবে। তার মানে তখন q1 q2 টা বা q q0 এখানে ধরেছি q q0 টা কি হবে, কি গ্রেটার দেন 0 হবে। তাহলে কিন্তু আধানের প্রকৃতির উপর নির্ভর করে প্রযুক্ত বলের মান আকর্ষণ হতে পারে, আবার প্রযুক্ত বলের মান বিকর্ষণ হতে পারে। আর এটা যদি নিস্তরিত হয়, q q0 নিস্তরিত, নিস্তরিতের উপর কি কুলম্ব বলের কোনো অস্তিত্ব আছে না, অস্তিত্বই নেই। তাহলে q q0 এর আধান চার্জ মানে কোনো আধানই যদি না হয়, q q0 বলতে কোনো আধান যদি না থাকে, তাহলে সেখানে কিন্তু কুলম্ব বলটা প্রযোজ্য হবে না, সেখানে শুধুমাত্র ভরের কারণে ওই গ্র্যাভিটেশনটা কাজ করবে। তো এই হলো আমাদের জাস্ট নেচার আর মানে বলটার প্রকৃতি, এবং এই বলটা একটা সমরক্ষী বল, এবং সমরক্ষী বল থেকে আমরা কিন্তু এর বিভবের ধারণা দিতে পারি। তাহলে তড়িৎ ক্ষেত্রে যে বলগুলো কাজ করে, অর্থাৎ কুলম্বের বলটা কি একটা তড়িৎ ক্ষেত্রে আমরা আলোচনা করছি পরে, তাহলে তড়িৎ ক্ষেত্রেই একটা উৎপন্ন একটা বল হলো কুলম্ব বল। সেটা কার কারণে হচ্ছে উৎপন্ন, আধানের কারণে। তাহলে আধানের কারণে যে বল উৎপন্ন হয় সেটা কিন্তু একটা সমরক্ষী বল, এবং এটা একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড, অর্থাৎ সমরক্ষী বলের অধীনের একটা ক্ষেত্র। এবং এইখানে বলের বিরুদ্ধে কার্যকে ফিরিয়ে আনা যায়, এই বলের বিরুদ্ধে যে কার্যকে ফিরিয়ে আনা যায় সেটাকে আমরা বিভব বলে থাকি, এবং এটা আমরা পরবর্তীকালে ক্ষেত্র পড়ার পরে যখন বিভব করব তখন এই কনসেপ্টটা কিন্তু সেখানে কাজে লাগাতে পারবো। বুঝা গেল? তাহলে কনজারভেটিভ ফোর্স ফিল্ড মানে সমরক্ষী বলের যে ক্ষেত্র, সেখানে কিন্তু একটা বিভব থাকে, এবং এই বিভবের উৎস কি, বলের বিরুদ্ধে যে কার্য করছি সেটাকে ফিরিয়ে আনতে পারছি, সেটা কিন্তু এই সমরক্ষী বলের ক্ষেত্রের কারণেই ঘটে থাকে। অর্থাৎ যেহেতু বলের বিরুদ্ধে কার্যকে ফিরিয়ে আনা যায়, সেইটাই বিভব হিসাবে সঞ্চিত থাকে। এটা খুব একটা কিন্তু ইন্টারেস্টিং এবং কনসেপচুয়াল ম্যাটার। তাহলে এখানে একটা সাইন কনভেনশন তো থেকেই গেছে যখন, তাহলে এখানে আমরা কিন্তু নিউটনের যে একটা গতিসূত্র আছে, তৃতীয় গতিসূত্র, সেটাকে কিন্তু আমরা প্রযোজ্য করা যায় কি করে সেটা দেখব। q q0 দুটো আধান, বা q1 q2 বলে দিলাম এখন। তাহলে এই 1 আধানটার উপর যদি আমি বল দেখি, 2 আধানটির জন্য, তাহলে ফোর্স অন 1 ডিউ টু 2, এবং এটা অবশ্যই একটা ভেক্টর। তাহলে কি হবে, সেইটা r12 ভেক্টর দ্বারা প্রকাশ করছি, মানে এই আধানের জন্য এই উপর যে বলটা সেটাকে আমরা r12 ভেক্টর দ্বারা প্রকাশ করছি। তাহলে কি হবে, 1 থেকে অ্যাকচুয়ালি 2 থেকে 1, তাহলে এখানে এটা r21 ভেক্টর দ্বারা একক ভেক্টর দ্বারা প্রকাশ করছি। তাহলে সেটা কি হবে, q q0 বাই r21 এর স্কয়ার 1/4π0 r21 ক্যাপ। একইভাবে 2 নম্বর আধানের উপর যদি বলটা দেখি তাহলে কি হবে, এটা f21। 2 নম্বর আধানের জন্য 2 নম্বর আধানের উপর বলটা কার জন্য, 1 নম্বর আধানের জন্য। তাহলে সেটা কি হবে, কোন ভেক্টর দ্বারা প্রকাশিত হবে, r12 1 থেকে 2 q q0 বাই r12 স্কয়ার। তাহলে এখানে কি হবে, r12 এর ক্যাপ। বুঝা গেল? এইবার r12 এই ইউনিট ভেক্টরটার ডিরেকশন বাই দিকে, r21 এর ডিরেকশনটা কিন্তু এদিকে, তাই না? r12 ডিরেকশন এদিকে, r21 এর ডিরেকশন এদিকে। তাহলে এখন আমি এখানে বলতে পারি যে r12 r21 ক্যাপ। তাহলে r12 জায়গায় আমি কি লিখতে পারি, r12 জায়গায় আমি কি লিখতে পারি, f21 ভেক্টরটাই দেখছি আমি বলের জন্য। তাহলে সেখানে q q0 বাই r12 স্কয়ার, এটা হবে কি মাইনাস r21 ক্যাপ। ভ্যালুটা বসিয়ে দিলাম। আচ্ছা, যখন এটা r21 ক্যাপ বসালাম, তাহলে এটা তো ম্যাগনিটিউড
পরম মানের স্কয়ার, তাহলে এখানে কি করতে পারি, এটাকে আমি r21 স্কয়ার করে দিতে পারি। তাহলে এই যে বলটা আসলো মাইনাস চিহ্নটা বাদ দিয়ে, এই মাইনাস চিহ্নটা যদি আমি আলাদা করে রাখি, তাহলে এটা কি আসছে, a1/4πε0 কিউব u0/r21 স্কয়ার r21 ক্যাপ। তাহলে এটা কি এই বলটা না, তাহলে মাইনাস চিহ্ন মাইনাস হচ্ছে f12। তাহলে দেখছি কি 2 নম্বর আধানের উপর যে বল প্রযুক্ত বল সেটা 1 নম্বর আধানের উপর প্রযুক্ত বলের সমান এবং বিপরীত। তাহলে এটা কি কি কোন সূত্রকে মেনে চলে, থার্ড ল অফ নিউটন। তাহলে এটা কিন্তু নিউটনিয়ান মেকানিক্সকে মেনে চলে, তাই না? নিউটনের তৃতীয় গতিসূত্রকে কিন্তু কুলম্বের যে সূত্রের বল যে পারস্পরিক বল, সেই বল কিন্তু এই ক্রিয়া প্রতিক্রিয়ার নিয়মটাকে মেনে চলে। তো এভরি অ্যাকশন দেয়ার উইল বি অপোজিট এন্ড ইকুয়াল রিঅ্যাকশন, সেটা কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি। তাহলে এই জিনিসটাকে ভালো করে দেখতে হবে। এবার আমরা যদি 1 কুলম্ব সিজিএস পদ্ধতিতে আধানের একক EAC ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট আর এসআই পদ্ধতিতে আধানের একক হলো কুলম্ব, এবং এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক হলো 1 কুলম্ব = 3 × 10⁹ EAC। পরে ভোল্ট আর বিভবের মধ্যে সম্পর্ক দেখব। হ্যাঁ, 1 ভোল্ট = 1/300 EAC। এখন বিভবের দরকার নেই। তাহলে এই যে 1 কুলম্ব আর EAC এটাকে আমি ডিফাইন করব কি করে, F = 1/4πε0 Q1Q2/r²। তাহলে এটা দুটো আধান Q1 Q2। এই আধানদ্বয়ের পারস্পরিক দূরত্ব যদি 1 মিটার হয় এবং আধান দুটো যদি সমপরিমাণ আধান হয়, তাহলে কি হচ্ছে, তখন প্রযুক্ত বলের মান যদি 9 × 10⁹ নিউটন হয়, 9 × 10⁹ নিউটন হলো, আর 1/4πε0 হলো কি 9 × 10⁹। আর শুধু মান করে নিচ্ছি, Q সমান সমপরিমাণ আধান বিন্দু আধান, এটা সমান Q1 Q2 সমান = Q। তাহলে Q স্কয়ার হয়ে যাবে নিচে 1 হবে। তাহলে দেখো Q স্কয়ার = কি হচ্ছে 1, তাহলে Q = কি হবে +-1। অর্থাৎ দুটো আধান যদি পরস্পর থেকে 1 মিটার দূরত্বে থাকে, তাদের মাঝে সেপারেশন যদি 1 মিটার হয় এবং আধানদ্বয়ের উপর পারস্পরিক প্রযুক্ত বল যদি 9 × 10⁹ হয়, তবে সেই সমপরিমাণ বিন্দু আধানদ্বয়কে 1 কুলম্ব আধান বলা হয়ে থাকে। সেটা পজিটিভ 1 কুলম্ব হতে পারে, নেগেটিভ 1 কুলম্ব হতে পারে। বুঝা গেল? একইভাবে খালি বলের মানটা যদি 1 ডাইন করে দিই, হ্যাঁ, আর এটা যদি 1 সেন্টিমিটার করে দিই, 1 সেমি পারস্পরিক দূরত্ব, তাহলে কি হবে, এখানে 1 আর সিরিজ পদ্ধতিতে 1/4πε0 থাকে না, তাহলে সেটা কি হবে 1। তাহলে এখানে কি হয়ে যাবে 1। তাহলে সেই ক্ষেত্রে খালি 1 সেমি দূরত্বে দুটি আধান আছে এবং তারা সমপরিমাণ বিন্দু আধান, তাদের উপর প্রযুক্ত বল যদি 1 ডাইন হয়, 1 ডাইন হয়, তাহলে একইভাবে কিন্তু এটা তো 1/4πε0 সিরিজ পদ্ধতি। Q1 Q2 ভ্যালুটা কি হবে, Q1 Q2 এর ভ্যালুটা সমান জন্য Q স্কয়ার হয়ে যাবে। তাহলে Q স্কয়ার = Q1 Q +-1। অর্থাৎ দুটি আধান পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরত্বে থাকলে তাদের উপর যদি পারস্পরিক প্রযুক্ত বল 1 ডাইন হয়, তবে এই আধানদ্বয়কে বলা হয় 1 EAC আধান। কারণ 1 সেন্টিমিটার 1 ডাইন সিরিজ পদ্ধতিতে, এবং সিরিজ পদ্ধতিতে আধানের একক হলো EAC, তখন সেটা কিন্তু 1 EAC এর সংখ্যা হবে। বই আছে, এটা আমাদেরকে ভালো করে পড়ে নিতে হবে। আচ্ছা, এবার যদি আমি একটা কনস্ট্যান্ট k কে লিখি, k, তাহলে এই k এই ধ্রুবকটা হয় হচ্ছে এপসাইলন আর এপসাইলন 0। এটাকে এপসাইলন r ও লেখা হয়ে থাকে, এপসাইলন r বা k। অর্থাৎ কোন মাধ্যমের তড়িৎ ভেদ্যতা শূন্য মাধ্যমের সাপেক্ষে যত গুণ বেশি, অর্থাৎ যত গুণ, সেই যে নাম্বারটা, সেই নাম্বারটাই হলো কি, সেই নাম্বারটাই হলো কি আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, অর্থাৎ রিলেটিভ পারমিয়াবিলিটি। হ্যাঁ, পারমিটিভিটি, আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, পারমিটিভিটি, পারমিটিভিটি চৌম্বক ক্ষেত্রের জন্য। যাই হোক, তো আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা কি, একে কোন মাধ্যমে
ইলেকট্রিক ফিল্ডকে নিলাম, শূন্য মাধ্যমে ইলেকট্রিক ফিল্ড নিলাম, এবং শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমে ইলেকট্রিক শূন্য মাধ্যমকে যখন অন্য কোনো মাধ্যম দিয়ে প্রতিস্থাপিত করবো, এইভাবে সংজ্ঞা দেওয়া যেতে পারে। ইলেকট্রিক ফিল্ড দিয়ে দেওয়া যেতে পারে, ফোর্স দিয়ে দেওয়া যেতে পারে। তাহলে অন্য কোনো মাধ্যম শূন্য মাধ্যম দ্বারা যখন প্রতিস্থাপিত হয় তখন একটা কনস্ট্যান্ট চলে আসে, সেটা হলো এপসাইলন আর বা কে, এবং তার মানটা হয়ে দাঁড়ায় এপসাইলন বা এপসাইলন 0। অর্থাৎ শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা যত গুণ সেই সংখ্যাটাকে বলা হয় আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। অর্থাৎ যদি অভ্র মাধ্যম থাকে তাহলে অভ্র মাধ্যমটি পরাবৈদ্যুতিক ধ্রুবক 5.4 বা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা 5.4 বলতে কি বোঝো? তখন বলতে হবে যে শূন্য মাধ্যমের সাপেক্ষে অভ্র মাধ্যমের তড়িৎ ভেদ্যতা 5.4 গুণ বেশি। এটাই বুঝা গেল? এর কোনো এককের ব্যাপার নেই, কারণ দুটো সমজাতীয় রাশির অনুপাত, তাহলে এটা কিন্তু আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা একটা এককের রাশি। এর সংজ্ঞা আসতে পারে এবং এক নম্বরের কোশ্চেনটাও আসতে পারে। এবার যদি আমাকে কিছু প্রবলেম করতে হবে, সমস্যা সমাধান করতে হবে, আমাদের ছায়াপথের বইয়ে যে উদাহরণগুলো আছে সেগুলো অবশ্যই দেখতে হবে ভালো করে, এবং তার জন্য কিছু বেসিক কনসেপ্টের প্রয়োজন। যেমন ধরো চারটে আধান রাখা আছে, খুব কমন প্রবলেম। চারটে প্রান্তে সমপরিমাণ সমজাতীয় আধান দেওয়া আছে। তাহলে বললো যে বর্গক্ষেত্রটার বাহু এ, বর্গক্ষেত্রের চারটে কৌণিক বিন্দুতে একই পরিমাণ এবং একই জাতীয় আধান রাখা আছে। তাহলে কেন্দ্রে তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করা। তাহলে তড়িৎ ক্ষেত্রটা আমাদের জানতে হবে। তড়িৎ ক্ষেত্র কি? একটা আধান আছে কিউ, এই আধানটা আশেপাশে আর দূরত্বে যদি আমি আরেকটা আধানকে আনি Q0, তাহলে দেখবো যে এই Q0 আধানটার উপর বল প্রযুক্ত হয় এবং এটা কুলম্ব বল। তাহলে F কি হচ্ছে 1/4πε0 Q0/r², যদি মাঝে দূরত্ব r হয়। তাহলে অ্যাকচুয়ালি দেখো এই F/Q0 সেটা কি হচ্ছে 1/4πε0 Q/r², তাই তো? এইবার তাহলে এই যে টার্মটা, এটা কার জন্য? এই কিউ আধানটার জন্য। কিউটাকে আমরা কি বলবো? এখানে উৎস আধান, কারণ এর জন্য একটা কিছু তৈরি হয়ে আছে অলরেডি, যার প্রভাবে একটা আধান আসলে সে আকর্ষিত হচ্ছে বা বিকর্ষিত হচ্ছে। তাহলে কোনো আধান কে যখন আনছি Q0, তাকে আমরা বলছি কি পরীক্ষক আধান। তাহলে Q0 আধানটা কি হচ্ছে পরীক্ষক আধান। কি আনা পরীক্ষক আধান? কারণ Q0 আধানকে আনার পরে Q0 আধানটা Q আধান দ্বারা আকর্ষিত বা বিকর্ষিত হচ্ছে, তার উপর একটা বল প্রযুক্ত হচ্ছে। আর Q আধানের জন্য একটা অটোমেটিক একটা ক্ষেত্র তৈরি হয়ে আছে, যার প্রভাবে Q0 আধানটা আকর্ষিত হচ্ছে বা বিকর্ষিত হচ্ছে। অর্থাৎ কোনো আধানের চারিপাশে যতটা অঞ্চল জুড়ে এই আধানটার প্রভাব বিস্তৃত তাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র, এবং এই ক্ষেত্রের যে প্রাবল্য সেটাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। অনেক সময় দেখতে পারো তড়িৎ ক্ষেত্র নির্ণয় করো, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো, কনফিউজের ব্যাপার নাই, দুটোই কিন্তু একই। সেটাকে আমরা বলবো কি E। তাহলে E কি হলো F/Q0, লিমিট Q0 টেন্ডস টু 0, অর্থাৎ Q0 এর ভ্যালু যদি খুব ক্ষুদ্র হয়, এটা জেনারেলি একক আধান যদি ধরা হয়, তাহলে Q0 এর ভ্যালু যদি খুব ক্ষুদ্র হয় তাহলে সেটা হচ্ছে তার ভ্যালুটা হয় 1/4πε0 Q/r²। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড E = 1/4πε0 Q/r²। যদি ভেক্টর নিই তাহলে এর ডিরেকশন কিন্তু r ক্যাপ বরাবর, ভেক্টর সাইন হিসেবে। তাহলে এই F/Q0 এটা হলো কিন্তু ইলেকট্রিক ফিল্ডের মান E F/Q। তাহলে F কি QE। আর একক আধানের উপর Q যখন 1, তখন একক আধানের উপর প্রযুক্ত বলটাই হচ্ছে কি? এই বলটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মান E F। কখন? যখন আধানটা একক হবে। আর এই তড়িৎ ক্ষেত্রের যদি আমি একক বের করতে যাই,
মানে মান লেখার পরে একক লিখবো, তাহলে কি হবে নিউটন পার কুলম্ব। আর যদি মাত্রা লিখতে যাই তাহলে কি হবে, বল মানে mlt - 2 আর q মানে কি হবে it, তাহলে কি হবে ml I - 1 t - 3। এটা কিন্তু ইলেকট্রিক ফিল্ডের মাত্রা, ডাইমেনশন। আর একক আধানের উপর যে বলটা সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। অর্থাৎ কোন আধান যদি একক হয়, এখানে যদি কিছু না দেওয়া থাকে, আর দূরত্বে আমাদের তড়িৎ ক্ষেত্রের মানটা কি বলতে হবে, তাহলে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্রের মান E = হবে q/4πε0, q0 এর কি দেব 1/r²। এই জন্য তড়িৎ ক্ষেত্রের মানটা আমরা q/4πε0 r² লিখি। অ্যাকচুয়ালি কোন একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র মানে সেখানে একটা সেই বিন্দুতে একটা একক আধানকে বসানো আছে। এই কনসেপ্টের উপরে যদি আমি এই প্রবলেমটা করতে যাই, তাহলে কি হবে, এই প্রবলেমটা আমাকে যেখানে তড়িৎ ক্ষেত্র বের করতে বলেছে সেখানে একটা একক ধনাত্মক আধানকে কল্পনা করতে হবে। তাহলে এটা যদি একটা ABCD বর্গক্ষেত্র হয় তার কৌণিক বিন্দু ও হয়, মানে কর্ণদ্বয়ের ছেদ বিন্দু, তাহলে এই q আধানকে কি করবে, এদিকে ফেলে দিবে, কারণ ধনাত্মক আধান, ধনাত্মক কি করে, বিকর্ষণ করে, রিপালস করে দূরে সরিয়ে দিবে। আবার এই যে এই আধানটার জন্য এই বিন্দুটা কি হবে, এদিকে চলে যাবে। তাহলে এখন দেখো এ বিন্দুর q আধানের জন্য ও বিন্দুতে e এর মানটা q/4πε0, বর্গক্ষেত্রের কর্ণ a√2 হয় তার অর্ধেক, তার মানে a√2/2 এর হোল স্কয়ার, দূরত্বের স্কয়ার। এবং তার দিক কি, তার দিক হচ্ছে OC, along OC। এবং একই ভাবে C বিন্দুর q আধানের জন্য ও বিন্দুতে e এর মানটা কিন্তু সমানই হবে, তাই না, কারণ সমান দূরত্বে আছে। তাহলে এখান থেকে দূরত্ব কি সেম, কিন্তু a কে কি করবে, এই আধানটা a কে এদিকে ফেলে দিবে। কেন এর উপরে দেখছি, কারণ এখানে আমাদের ফিল্ড বের করতে হচ্ছে, যেখানে আমাদের ফিল্ড অর্থাৎ তড়িৎ ক্ষেত্র বের করতে হবে তার উপরে বসে আছে, সে তখন কি হবে, এর দ্বারা এদিকে চলে যাবে। আমি তখন ওর দ্বারা ধাক্কা খেয়ে কি হবে, এদিকে চলে যাবো, এদিকে পিছনের দিকে চলে যাবো। তাহলে আমি যেখানে ফিল্ড বের করছি সেখানে কিন্তু একটা একক ধনাত্মক আধান আছে এবং সেখানে আমি বসে আছি যে মাপছে। তাহলে সে কি হবে, রিপালস করে দূরে চলে যাবে, কারণ ধনাত্মক কেটে ফেলে যায়। এই জায়গাটা মাথায় রাখতে হবে। তাহলে সেখানে কি হবে, a√2/2 এর হোল স্কয়ার, এটা হবে হচ্ছে ও এই a বরাবর, তাই না, ও a বরাবর। তাহলে এখানে e1 এটা e2 ধরলে e1 = e2 এবং বিপরীতমুখী, তাহলে e at o = কি হবে, e1 বিপরীতমুখী। তাহলে ভেক্টর দিলে এটা যদি পজিটিভ আর্কে হয়, এটা কি হবে, নেগেটিভ আর্কে হয়ে যাবে, তাই না। তাহলে এটা কি হচ্ছে, 0 হয়ে যাচ্ছে, আর্কের কোণ দ্বারা 0 হয়ে যাচ্ছে, কারণ এখানে অ্যাকচুয়ালি এটা প্লাস দিয়ে কি মাইনাস আছে বিপরীত দিকে। এই কনসেপ্টটা কিন্তু আমাদের রাখতে হবে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের মান কিন্তু এখান থেকে 0 হয়ে যাবে। একই ভাবে এই BD কর্ণ বরাবর EBD = রেজাল্টেন্ট, মানে অ্যাকচুয়ালি EBD মানে কি, রেজাল্টেন্টের মান, সেটা কিন্তু 0ই হবে। অর্থাৎ E at center due to the 4 charges at the corner of the square, the E at center or E resultant 0। অর্থাৎ চারটা সমীকরণের কেন্দ্রের যে বললো সেটা কিন্তু 0 হবে। বুঝা গেল? এই সেম কনসেপ্ট দিয়ে বাড়িতে নিজেদেরকে করতে হবে। এখানে যদি প্লাস থাকে, +2 থাকে, এখানে যদি -2 থাকে, এখানে যদি +2 থাকে, এখানে যদি -2 থাকে, এই রুমে করতে হবে। তাহলে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম হবে। কি রকম অন্যরকম আসবে আমি বলছি। এখানে একটু ধরতে পারেন, তাহলে এই কি করবে, এদিকে ফেলে দিবে। আবার এই মাইনাস আধানটা আমি তো এখানে বসে আছি, দেখবো আমাকে মাইনাস কে টেনে নিয়ে যাচ্ছে, তাহলে তখন কিন্তু এই বরাবর এটা তখন আর অপোজিট ক্যাপটা থাকবে না, তখন e1 একটু কি যোগ হয়ে যাবে। বুঝা গেল? একইভাবে একে কি করছে, এদিকে ফেলে দিচ্ছে, আবার মাইনাস একে কি করছে, মাইনাস এই বিন্দুকে এদিকে ফেলে দিচ্ছে, আবার এই মাইনাসটা একে, এই মাইনাসটা এই প্লাস কি করছে, এই মাইনাস এই প্লাসকে নিচের দিকে টানছে। তাহলে দেখো এই কর্ণ বরাবর দুটো বল কিন্তু একই দিকে, এবং এর জন্য এখানে আর এর জন্য এখানে সমদূরত্বে আছে, সমপরিমাণ আধান, তার মানে ম্যাগনিটিউড অফ পরমাণু সমান, অর্থাৎ এই কর্ণ বরাবর যোগ হয়ে যাবে। তাহলে এই একটার জন্য যা ভ্যালু
ইলেকট্রিক ফিল্ডের সেটা 4 দিয়ে গুণ হবে 4q/4πε0 √2 বাই q স্কয়ার। তাহলে যদি বিপরীতে উপাদান রাখা যায় দুই প্রান্তে তাহলে তখন কিন্তু 4 টাইম এই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু 4 টাইম ভ্যালুটা আসবে। তো আজকে এতটুকুই থাক। এই প্রবলেম আরো করতে হবে। এরপরে আমাদের বড়রেখা, তড়িৎ দ্বিমেরু, তাদের জন্য বিভিন্ন অবস্থায় তড়িৎ ক্ষেত্র, এগুলো আস্তে আস্তে আমাদের করতে হবে, গাউসের সূত্র। তো প্রথমে এই অবধি থাকলো এবং বইয়ের যে উদাহরণের প্রবলেমগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু তোমাদের করতে হবে এবং আগে থেকে উদাহরণগুলোকে প্র্যাকটিস করতে হবে। অনেক উদাহরণ আছে ওই সব ফোর্সের ইকুয়েশন দিয়ে, তাহলে আমাদের একদম বড়রেখার আগে অবধি কিন্তু করতে হবে। বুঝা গেল?